আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক লাইভে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পর বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। 4 দিনে 62 বার যুদ্ধবিরতির লঙ্ঘন করছে ইসরায়েল, নিহত 2 লেবাননে। জানিয়ে দিব সিরিয়ার সেনাবাহিনী ও সরকারের পক্ষে ইরানের শক্ত অবস্থান থাকবে বলছে পররাষ্ট্রমন্ত্রী। আরো জানিয়ে দিব ইরানের রক্ষণশীলরা কেন ইসরায়েল হিজবুল্লাহর অস্ত্রবিরতির বিপক্ষে। এবং আরো জানিয়ে দিব তাইওয়ানের নতুন করে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি নিয়ে চীনের হুঁশিয়ারি। এদিকে সিরিয়ার সংকটে যুক্তরাষ্ট্র ইসরায়েল যেন সুযোগ নিতে না পারে, মুসলিম দেশগুলোর প্রতি পেজেশকিয়ানের আহ্বান। সর্বশেষ জানিয়ে দিব আজমিরি শরীফে হাত, মোদীকে অবৈধ ক্ষতিকর কার্যকলাপ বন্ধের আহ্বান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। 4 দিনে 62 বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলের নিহত 2। লেবাননের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার 4 দিন অতিবাহিত হলে ইসরায়েলি বাহিনী অব্যাহতভাবে এই চুক্তির লঙ্ঘন করে চলছে। এমনকি গত 24 ঘন্টাতেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, যার ফলে সেখানে 2 জন নিহত হয়েছেন। লেবানন থেকে পাওয়া প্রতিবেদনগুলোর বরাতে রোববার লন্ডন ভিত্তিক আরবি সংবাদ মাধ্যম আল জাদিদ এ খবর দিয়েছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে শনিবার গভীর রাতে এবং লেবাননে ভোরে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে আল খিয়াম শহরে আর্টিলারি হামলা চালায়। এছাড়া যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে প্রথমবারের মতো ইসরায়েলি ড্রোনগুলো লেবাননের রাজধানী বৈরুত এবং এর দক্ষিণ অঞ্চলের উপর দিয়ে স্বল্প উচ্চতায় উড়ে গেছে। ড্রোনগুলো বৈরুতের উত্তর পূর্বে বালবেক শহরের উপর দিয়ে স্বল্প উচ্চতায় উঠতে দেখা গেছে। আরবি সংবাদ মাধ্যমটি আরো জানিয়েছে, কেবল শনিবারই ইসরায়েলি বাহিনী 24 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে, যার ফলে গত 27 নভেম্বর থেকে মোট চুক্তি লঙ্ঘনের সংখ্যা দাঁড়িয়েছে 62তে। এই লঙ্ঘনগুলোদের মধ্যে ছিল বিমান হামলা, আর্টিলারি ফায়ার, ড্রোন কার্যক্রম, গুলি চালানো, দক্ষিণাঞ্চলীয় গ্রামগুলোতে অনুপ্রবেশ এবং বিভিন্ন অঞ্চলে যানবাহন পুরানো এবং ধ্বংস করা। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে আইতারুন, বিনোদ, জাবাইল এবং আল মুতাইদ অঞ্চল। আল আরবি আল জারিদ জানিয়েছে, এই যুদ্ধবিরতি লঙ্ঘনের ফলে এখন পর্যন্ত অন্তত 2 জন লেবাননি নিহত এবং আরো 10 জন আহত হয়েছেন। উল্লেখ্য, লেবাননে এই যুদ্ধবিরতি চুক্তিটি ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে 1 বছরের বেশি সময় ধরে চলা সংঘর্ষে বন্ধ করার জন্যই করা হয়েছে, যা গত কয়েক মাসে আরো তীব্র আকার ধারণ করছে। তবে ইসরায়েলের অব্যাহত লঙ্ঘনের ফলে অঞ্চলটিতে আবারও উত্তেজনা ফিরে আসতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করছে বিশ্লেষকরা। সূত্র এনা। সিরিয়ার সেনাবাহিনী ও সরকারের পক্ষে ইরানের শক্ত অবস্থান থাকবে বলছে পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইফ আব্বাস আরাকচি সিরিয়ার উত্তরাঞ্চলে উগ্র তাকফিরি জঙ্গিদের আবার মাথাচাড়া দিয়ে ওঠার প্রতি ইঙ্গিত করে বলছেন, সিরিয়ার সরকার ও সেনাবাহিনীর পক্ষে ইরান কঠোর অবস্থানে থাকবে। তিনি আজ তেহরানে ইরানের নৌবাহিনী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের একথা জানান। আরাকচি বলেন, তিনি ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আজ সিরিয়া সফরে যাচ্ছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দেন, সিরিয়ার সরকার এবং সেনাবাহিনীর প্রতি আমাদের কঠোর সমর্থন থাকবে। তিনি বলেন, আমাদের কাছে ইহুদিবাদে ইসরায়েল এবং তাকফিরি সন্ত্রাসীদের মধ্যে কোনো পার্থক্য নেই। আরাকচি বলেন, আমরা মনে করি গাজা ও লেবাননে ইহুদিবাদে ইসরায়েল ও পরাজিত হওয়ার পর শত্রুরা এখন এসব জঙ্গি গোষ্ঠীর মাধ্যমে গোটা পশ্চিম এশিয়া অঞ্চলের নিরাপত্তাহীন এবং অশুভ লক্ষ্য বাস্তবায়ন করতে চায়। সিরিয়ার সেনাবাহিনীর অতীতের মতোই উগ্র জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী হবে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন। যুদ্ধক্ষেত্রে এবং কূটনৈতিক পরস্পরের পরিপূরক উল্লেখ করে আরাকচি বলেন, কূটনৈতিকরা যুদ্ধক্ষেত্রে শক্তিগুলোর সঙ্গে সমান তালের সামনে এগিয়ে চলেন। সূত্র পার্স টুডে। ইরানের রক্ষণশীলরা কেন ইসরায়েলের হিজবুল্লাহর অস্ত্রবিরতির বিপক্ষে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হিজবুল্লাহর সঙ্গে অস্ত্রবিরতির চুক্তিকে ইরানের বিরুদ্ধে কৌশলগত পদক্ষেপ হিসেবে বর্ণনা করছে। এই প্রেক্ষাপটে তেহরান সম্ভাব্য সামরিক হুমকির আশঙ্কা বাড়ছে। এ নিয়ে ইরানের কিছু রক্ষণশীল নেতা উদ্বেগ প্রকাশ করছেন যে উত্তর ইসরায়েলে লেবাননের সীমান্তে উত্তেজনা কমানো ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অবস্থানকে আরো শক্তিশালী করতে পারে। ইরানি সরকারের ঘনিষ্ঠ একজন রক্ষণশীল বিশ্লেষক মিডল ইস্ট আইকে বলছেন,
যখন ইসরায়েলি সরকার ইরানকে লেবাননে অস্ত্রবিরতির মূল লক্ষ্য বলে ঘোষণা করে তখন এটি স্পষ্ট যে আমাদের ইসরায়েলের মুখোমুখি হতে হবে, তা আমরা চাই বা না চাই। ইসরায়েল এখন লেবানন সীমান্ত থেকে মনোযোগ সরিয়ে গাজা পরিস্থিতি সামাল দিতে এবং সম্ভবত ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে আরো আগ্রাসী পদক্ষেপ নিতে উৎসাহিত করতে পারে। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর হিজবুল্লাহ এবং তাদের আঞ্চলিক মিত্ররা একটা কৌশলগত জোট গড়ে হামাসকে সমর্থন জানায়, কিন্তু লেবাননে ব্যাপক যুদ্ধের কারণে গাজার সঙ্গে হিজবুল্লাহর ফ্রন্টের সংযোগ রক্ষা করা কঠিন হয়ে পড়ে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বোমা হামলায় ৩,৯০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং ১ মিলিয়নের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ইরানের রক্ষণশীল পররাষ্ট্র নীতি বিশ্লেষকদের মতে এই যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলকে একটি সাময়িক স্বস্তি দিয়েছে, যা তাকে অন্যান্য ক্ষেত্রে আরো আগ্রাসীভাবে কাজ করার সুযোগ করে দিয়েছে, যা আঞ্চলিক উত্তেজনা আরো বাড়ানোর ইঙ্গিত দেয়। যদিও ইরানি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি কমান্ডার হোসেন সালামি হিজবুল্লাহর নেতৃত্বকে একটি চিঠিতে বলছে, লেবাননে অস্ত্রবিরতি ইসরায়েলি শাসনের জন্য কৌশলগত এবং লজ্জাজনক ব্যাপার। এটি গাজার যুদ্ধের শেষের সূচনা হতে পারে। ইরানি মিডিয়া বেশিরভাগ এই অস্ত্রবিরতিকে হিজবুল্লাহর কৃতিত্ব হিসেবে বিবেচনা করছে। ইরানের রক্ষণশীল সংবাদপত্র কেহান ইসরায়েলের দক্ষিণ লেবাননে আগ্রাসন হতে ব্যর্থতা এবং হিজবুল্লাহর প্রতিরোধের সক্ষমতাকে ইসরায়েলের পরাজয়ের মূল কারণ হিসেবে বর্ণনা করছে। তবে রিপিটস দৈনিক ইতমাদ সতর্ক করে বলছে যে লেবানন ফ্রন্টের লড়াই শেষ হওয়ার ইসরায়েলের উপর চাপ কমিয়ে গাজায় তাদের মনোযোগ নিবন্ধ করার সুযোগ পাবে। যদিও কিছু বিশ্লেষক লেবাননে অস্ত্রবিরতিকে হিজবুল্লাহর বিজয় হিসেবে দেখছে, কারণ এটি হিজবুল্লাহর সামরিক সক্ষমতাকে পুরোপুরি অস্বীকার করেনি। রক্ষণশীল সাংবাদিক সাদেক নিকো বলছে, যখন লেবাননের মানুষ হিজবুল্লাহর পতাকা নিয়ে বিজয় উদযাপন করে তখন আমরা কিভাবে এই চুক্তিকে পরাজয় হিসেবে দেখব। তাই দেখা যাচ্ছে যে লেবাননে অস্ত্রবিরতি চুক্তি ইরানের জন্য মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করছে, কারণ এর মাধ্যমে ইসরায়েল সরকার নতুন কৌশল তৈরি করতে পারে যা পুরো অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে। সূত্র মিডল ইস্টাই। তাইওয়ানে নতুন করে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি নিয়ে চীনের হুঁশিয়ারি। তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির ব্যাপারে তীব্র অসন্তুষ্ট চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার ১ ডিসেম্বর বলছে তারা এর দৃঢ়ভাবে বিরোধিতা করছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের তাইওয়ানের কাছে F-16 জেট এবং রাডারের খুচরা যন্ত্রাংশ বিক্রির অনুমোদন দেওয়ার পর চীন থেকে এর প্রতিক্রিয়া এরম। মার্কিন সিদ্ধান্তকে তাইওয়ানের স্বাধীনতা সমর্থন না করার প্রতিশ্রুতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে অভিহিত করে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, এই অস্ত্র বিক্রি আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলছে, আমরা যুক্তরাষ্ট্রকে অবিলম্বে তাইওয়ানকে অস্ত্র দেওয়া বন্ধ করা এবং সামরিক বাহিনী গড়ে তোলার মাধ্যমে তাইওয়ানের স্বাধীনতা অর্জনের বিচ্ছিন্নবাদী শক্তিকে সমর্থন বন্ধ করার আহ্বান জানাচ্ছি। জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতা দৃঢ়ভাবে রক্ষায় চীন দৃঢ় এবং শক্ত পাল্টা ব্যবস্থা নেবে। টেস্ট কাউন্সিলের তাইওয়ানের বিষয়ক কার্যালয় রোববার তাইওয়ানের লাইচিং এর প্রশাসনকে সতর্ক বলছে, অস্ত্রের পেছনে অর্থ অপচয় তাইওয়ানকে নিরাপদ করছে না। সিরিয়ার সংকটে যুক্তরাষ্ট্র ইসরায়েল যেন সুযোগ নিতে না পারে, মুসলিম দেশগুলোর প্রতি পেজেশকিয়ানের আহ্বান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলছে, সিরিয়ার সংকটের বিষয়ে মুসলিম দেশগুলোকেই ব্যবস্থা নিতে হবে। দেশটিতে তাকফিরি সন্ত্রাসীদের পুনরুত্থানের পর তিনি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যেন এই পরিস্থিতিতে কোনো সুযোগ না নিতে পারে এবং তাদের শোষণের প্রচেষ্টা প্রতিরোধের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। রোববার ইরানের পার্লামেন্টের একটি পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় মাসুদ পেজেশকিয়ান সিরিয়ার সাম্প্রতিক উন্নয়ন এবং আলেপ্পো এবং ইদলিব সহ উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলোতে সিরিয়ার সামরিক বাহিনী এবং বিদেশি সমর্থিত তাকফিরি সন্ত্রাসীদের মধ্যে চলমান সংঘর্ষের বিষয়ে এই মন্তব্য করেন। তিনি বলেন, আমরা আশা করি মুসলিম দেশগুলো এতে হস্তক্ষেপ করবে এবং এই দেশের অভ্যন্তরীণ সংঘাতে আমেরিকা এবং ইসরায়েলের সুযোগ নিতে দেবে না। পেজেশকিয়ান বলেন, তাকফিরি সন্ত্রাসীদের আক্রমণ আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলোর সমর্থন পেয়েছে। এই কর্মকাণ্ডগুলো আমেরিকা এবং ইউরোপীয় অস্ত্র ব্যবহার করে পরিচালিত হচ্ছে। বুধবার থেকে হায়াত তাহরির আল-শামস এবং তাদের মিত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো আলেপ্পো অঞ্চলে প্রবেশ করে কিছু এলাকা দখল করছে। সিরিয়ার সরকার এবং জনপ্রিয় বাহিনীর সঙ্গে তাদের তীব্র সংঘর্ষ চলছে। সিরিয়ার সেনাবাহিনী রুশ বিমান বাহিনীর সহায়তায় এই সন্ত্রাসীদের বিরুদ্ধে পাল্টা অভিযান পরিচালনা করছে। ২০২১ সালে মার্চ থেকে সিরিয়ার বিদেশি সমর্থিত সহিংসতার জর্জরিত দামেস্কে দাবি করে যাচ্ছে পশ্চিমা দেশগুলো এবং তাদের আঞ্চলিক মিত্ররা সন্ত্রাসী দেশগুলোকে সমর্থন দিচ্ছে, যা আরব দেশটিকে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। পেজেশকিয়ান পশ্চিমা সমর্থিত ইসরায়েলি কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন, বিশেষত গাজা উপত্যকা এবং দক্ষিণ লেবাননে
ইসরায়েলের কর্মকাণ্ডের বিষয়ে। তিনি বলেন, আমরা যুদ্ধ এবং রক্তপাত চাই না। যারা যুদ্ধ এবং রক্তপাত ঘটায় তারাই নিজেদের শান্তি ও মানবাধিকারের সমর্থন বলে দাবি করে। তিনি আরো বলেন, গাজা এবং লেবাননের যুদ্ধ চলাকালীন ইসরায়েলি বাহিনী 10,000 শিশু হত্যা করছে এবং তথাকথিত মানবাধিকারের সমর্থকরা কেবল নীরব দর্শক হয়ে রয়েছে। এটি একটি লজ্জাজনক আচরণ। পেজেশকিয়ান জোর দিয়ে বলছেন, গাজা এবং লেবাননে যে ন্যাক্কারজনক পরিস্থিতি তৈরি হয়েছে তা যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো সমর্থন এবং অস্ত্র সরবরাহের ফলে। তিনি বিশ্বব্যাপী মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই পরিস্থিতি মোকাবেলায় একত্রিত হয় এবং সিরিয়া এবং ফিলিস্তিনের মতে ইসলামী দেশগুলোর প্রতি সমর্থন জানানো অত্যন্ত জরুরি। সূত্র মেহের নিউজ এজেন্সি। আজমি শরীফ ফাহাদ মোদীকে অবৈধ ক্ষতিকর কার্যকলাপ বন্ধের আহ্বান। ভারতের রাজস্থানে আজমি শরীফ দরগার ওপর জরিপের নির্দেশনা দিয়েছে স্থানীয় আদালত। এর কয়েকদিন পর রোববার সাবেক আমলাদের একটি দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে ভারতের ঐতিহ্যবাহী এবং বহুতত্ত্ববাদী পরিচয়ের ওপর সমস্ত অবৈধ ও ক্ষতিকর কার্যকলাপ বন্ধে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। আমলাদের এই দলে রয়েছে দিল্লির সাবেক গভর্নর নাজিব জং, যুক্তরাষ্ট্রের ভারতের সাবেক হাই কমিশনার শিব মুখার্জি, সাবেক কমিশনার SY কুরাইশি, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ভাইস চিফ লেফটেন্যান্ট জেনারেল জমিরুদ্দিন শাহ এবং রিজার্ভ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর রবি বিরাম গুপ্তা। চিঠিতে তারা উল্লেখ করছে যে মোদী নিজেই যেখানে খাজা মঈনুদ্দিন চিশতির বার্ষিক ওরসের দরগার সময় চাদর পাঠিয়ে সন্ত্রাস বিরোধী এবং শান্তির বার্তা দিয়েছেন, সেই দরগা আজ ধারণাগত আক্রমণ এর মুখে পড়ছে, যা ভারতের বহুতত্ত্ববাদী সংস্কৃতির জন্য হুমকি। চিঠিতে আরো উল্লেখ করেন, এই দরগার ওপর আক্রমণ শুধু একটি ঐতিহ্যবাহী স্থানের ক্ষতি নয়, বরং ভারতের সমন্বয়বাদী ধারণার ওপর আঘাত। গত 27 নভেম্বর আজমিরের একটি দেওয়ানি আদালতের দরগার কমিটি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় এবং প্রত্নতান্ত্রিক জরিপ বিভাগের কাছে নোটিশ পাঠায়। এতে অভিযোগ করা হয়, দরগাটি এক সময় শিব মন্দির ছিল। এই বিষয়ে আমাদের দাবি করছে, আদালতগুলো দ্রুত মানুষের এমন দাবি মেনে নিচ্ছে যা প্লেস অব ওয়ারশিপ অ্যাক্ট এর স্পষ্ট বিধান লঙ্ঘন করছে। চিঠিতে আমরা উল্লেখ করছেন, ভারতের গত দশকের সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং